ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন একজন চরিত্র আছেন যার জীবনটা ছিল একেবারে সিনেমার মতো, নাটকীয়, বিতর্কিত আর অবিশ্বাস্য সাহসে ভরা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে। একবার ভাবুন তো, যে মানুষটা ব্রিটিশদের সবচেয়ে কঠিন পরীক্ষা মানে আইসিএসে র্যাঙ্ক করেছিলেন 4th, তিনি কিনা একদিন সেই ব্রিটিশদের বিরুদ্ধেই যুদ্ধ করার জন্য একটা আস্ত সেনাবাহিনী, এমনকি একটা নির্বাসিত সরকার পর্যন্ত গড়ে তুলেছিলেন। কি করে সম্ভব হলো এটা? কেমন ছিল তার এই অবিশ্বাস্য যাত্রাপথ? চলুন আজ সেই গল্পটাই একটু কাছ থেকে দেখা যাক। তো সুভাষচন্দ্রের গল্পটা শুরু থেকেই ছিল একটু অন্যরকম। মানে তার উত্থানটা কোনো সাধারণ ঘটনা ছিল না। শুরুটাই ছিল এতটাই অসাধারণ যে তখন থেকেই বোঝা যাচ্ছিল এই মানুষটা গতানুগতিক পথে হাঁটবেন না। দেখুন, শুরু থেকেই তিনি ছিলেন একেবারে অন্য ধাতুতে গড়া। কটকে জন্ম, তারপর কলকাতার প্রেসিডেন্সি কলেজ, আর সেখান থেকে সোজা কেমব্রিজ। মানে পড়াশোনায় তার ধারে কাছে আসাটাও কঠিন ছিল। কিন্তু আসল চমকটা তো ছিল এর পরে। 1920 সাল, ব্রিটিশদের সেই সময়ের সবচেয়ে কঠিন পরীক্ষা ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস, তাতে তিনি র্যাঙ্ক করলেন 4th। ভাবা যায়? কিন্তু ওই যে বললাম, তিনি ছিলেন অন্য ধাতুতে গড়া। সেই নিশ্চিত ভবিষ্যৎ, ওই লোভনীয় চাকরি, সব কিছু এক কথায় ছেড়ে দিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হাত ধরে দেশের কাজে ঝাঁপিয়ে পড়লেন। তো রাজনীতিতে তিনি এলেন এবং দেখলেন এবং জয় করলেন, অনেকটা সেরকমই। খুব দ্রুতই জনপ্রিয়তার একেবারে শীর্ষে পৌঁছে গেলেন। কিন্তু সমস্যাটা হলো তার আপোষহীন মনোভাব আর কাজের যে ধরন, তা কংগ্রেসের তৎকালীন বড় নেতাদের সঙ্গে ঠিক খাপ খাচ্ছিল না। আর সেখান থেকেই শুরু হলো সংঘাত। কংগ্রেসের ভেতরে তার উত্থানটা ছিল যাকে বলে একেবারে উল্কার মতো। ভাবুন, 1938 সালে হরিপুরা কংগ্রেসে তিনি সভাপতি হলেন। ঠিক তার পরের বছর 1939-এর ত্রিপুরী অধিবেশনে গান্ধীজির নিজের পছন্দের প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে তিনি আবার সভাপতি নির্বাচিত হলেন। এটা একটা বিরাট ব্যাপার ছিল, কিন্তু এই বিরাট জয়টাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়াল। দলের ভেতরে এমন সংঘাত শুরু হলো, এমন চাপ তৈরি করা হলো যে শেষ পর্যন্ত তিনি সভাপতির পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন, আর তারপরই গঠন করলেন নিজের দল ফরওয়ার্ড ব্লক। এখন প্রশ্ন হল, সংঘাতটা ঠিক কে নিয়েছিল? আসলে এটা ছিল দুটো সম্পূর্ণ আলাদা ভাবনার লড়াই, দুটো পথের লড়াই। একদিকে ছিলেন গান্ধীজি, যার পথ ছিল অহিংসা আর আলোচনার, আর অন্যদিকে ছিলেন সুভাষচন্দ্র, যার ভাবনা ছিল একেবারে পরিষ্কার, পূর্ণ স্বাধীনতা চাই, আর তার জন্য যে কোনো পথই সঠিক। দরকার হলে বিদেশি শক্তির সাহায্য নিয়ে সশস্ত্র সংগ্রাম করতেও হলেও তাই সই। এই দুই দর্শনের সংঘাতটা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে কংগ্রেসে তার পক্ষে আর থাকাটাই প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। কংগ্রেস ছাড়ার পর থেকে ব্রিটিশ সরকার তো তাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করছিল না। কড়া নজরদারি ছিল সবসময়। আর ঠিক এই দমবন্ধ করা পরিস্থিতির মধ্যেই সুভাষচন্দ্র এমন একটা পদক্ষেপ নিলেন যা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বলা যেতে পারে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। ঘটনাটা শুরু হল 1940 সালের জুলাই মাসে। কলকাতায় হলওয়েল মনুমেন্ট সরানোর একটা আন্দোলন হচ্ছিল, আর তার নেতৃত্ব দেবার জন্য তাকে গ্রেপ্তার করা হলো। কিন্তু জেলে গিয়ে তিনি শুরু করলেন অনশন। তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় ব্রিটিশ সরকার ঘাবড়ে গেল এবং তাকে মুক্তি দিতে বাধ্য হল, তবে একটা শর্তে। নিজের এলগেন রোডের বাড়িতে তাকে গৃহবন্দী থাকতে হবে। ব্রিটিশরা ভেবেছিল, যাক, ভাগ্যে খাঁচায় পড়া গেছে, কিন্তু তারা জানত না কি অপেক্ষা করছে। আর এরপর যা হলো তা সত্যি যে কোনো সিনেমার গল্পকেও হার মানায়। ব্রিটিশদের বোকা বানানোর জন্য তিনি ছদ্মবেশ নিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক পাঠান অফিসারের। তারপর এক গভীর রাতে ভাইপো শিশিরকে সাথে নিয়ে নিঃশব্দে বেরিয়ে পড়লেন এলগিন রোডের বাড়ি থেকে। ব্রিটিশ গোয়েন্দাদের নাকের ডগা দিয়ে একটা জার্মান ওয়ান্ডারার গাড়িতে চেপে সোজা গুমোহ স্টেশন। সেখান থেকে কালকামেল ধরে পেশোয়ার, তারপর কাবুল। কি অবিশ্বাস্য দুর্গম সেই পথ! সেই পথ পেরিয়ে অবশেষে 1941-এর এপ্রিলে তিনি পৌঁছালেন বার্লিনে। বার্লিনে পৌঁছে কিন্তু নেতাজি এক মুহূর্ত সময় নষ্ট করেননি। তার মাথায় তখন একটাই লক্ষ্য ঘুরছে, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা নিজস্ব সেনাবাহিনী তৈরি করতে হবে। আর সেই লক্ষ্য পূরণ করতেই জন্ম নিল এক ঐতিহাসিক বাহিনী। হ্যাঁ, আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। প্ল্যানটা ছিল পরিষ্কার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। অক্ষশক্তির সাহায্য নিয়ে ব্রিটিশদের ভারত থেকে তাড়াতে হবে। আর এই বাহিনীর জওয়ানদের জন্য নেতাজির একটা আহ্বানই যথেষ্ট ছিল, যা আজও আমাদের রক্ত গরম করে দেয়। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তবে এই আজাদ হিন্দ ফৌজ কিন্তু একবারে গড়ে ওঠেনি। এর আগেও 1942 সালে ক্যাপ্টেন মোহন সিং একবার চেষ্টা করেছিলেন আইএনএ গঠন করার,
কিন্তু জাপানিদের সঙ্গে মতের অমিল হওয়ায় সেই চেষ্টাটা সফল হয়নি। বাহিনীতে আসল প্রাণসঞ্চার হল ১৯৪৩ সালে, যখন দূরদর্শী বিপ্লবী রাসবিহারী বসুর ডাকে নেতাজি এক অবিশ্বাস্য সাবমেরিন যাত্রার পর জার্মানি থেকে সিঙ্গাপুরে এসে এই বাহিনীর নেতৃত্ব নিজের হাতে তুলে নিলেন। আর নেতাজি শুধু একটা সেনাবাহিনী গড়েই থেমে থাকেননি, তিনি আরেকটা যুগান্তকারী কাজ করলেন। ১৯৪৩ সালের ২১শে অক্টোবর সিঙ্গাপুরে তিনি প্রতিষ্ঠা করলেন আজাদ হিন্দ সরকার, মানে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার। এটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের মুখে একটা সরাসরি চ্যালেঞ্জ, একটা স্বাধীনতার ঘোষণা। তো সরকার তৈরি, সেনাবাহিনীও তৈরি। এবার লক্ষ্য একটাই, ভারতের মাটি। আজাদ হিন্দ ফৌজ চলো দিল্লি স্লোগান তুলে দেশের দিকে এগোতে শুরু করল। আর খুব তাড়াতাড়ি তারা একটা ঐতিহাসিক সাফল্য পেল। এই তারিখটা ভারতের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকা উচিত। ১৪ই এপ্রিল ১৯৪৪। এই দিনে কর্নেল শওকত মালিকের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ মণিপুরের মৈরাঙে ঢোকে আর পরাধীন ভারতের মাটিতে প্রথমবারের জন্য স্বাধীনতার ত্রিবর্ণরঞ্জিত পতাকা ওড়ায়। আসলে এর কয়েক মাস আগেই আরেকটা বড় ঘটনা ঘটে গিয়েছিল। ১৯৪৩ সালে নভেম্বরে জাপান সরকার আনুষ্ঠানিকভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসনিক দায়িত্ব তুলে দিয়েছিল নেতাজির অস্থায়ী সরকারের হাতে। ভাবুন একবার, সেই প্রথম ভারতের কোনো ভূখণ্ড ব্রিটিশ শাসন মুক্ত হয়ে এক স্বাধীন ভারতীয় সরকারের অধীনে এলো। নেতাজির কাছে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জয় করাটা শুধু একটা মিলিটারি ভিক্টরি ছিল না, না, এটা ছিল তার চেয়ে অনেক বড় কিছু। এটা ছিল ভারতের সার্বভৌমত্বের একটা জ্বলজ্বন্ত প্রতীক, আর তিনি এই প্রতীককে একটা নতুন গভীর অর্থ দিয়েছিলেন। সেই বছরেরই শেষে ৩০শে ডিসেম্বর ১৯৪৩ নেতাজি নিজে পোর্ট ব্লেয়ারে এলেন, আর সেখানকার জিমখানা গ্রাউন্ডে, যা এখন নেতাজি স্টেডিয়াম নামে পরিচিত, তিনি স্বাধীন ভারতের পতাকা তুললেন। একটু ভেবে দেখুন মুহূর্তটা। কয়েক দশকের পরাধীনতার পর ভারতের মাটিতে দাঁড়িয়ে একজন ভারতীয় রাষ্ট্রপ্রধান প্রথমবার দেশের পতাকা তুলছেন। কিন্তু তিনি শুধু পতাকা তুলেই থেমে যাননি, তিনি ওই দ্বীপপুঞ্জকে একটা নতুন পরিচয় দিলেন, একটা নতুন আত্মা দিলেন। আন্দামানের নাম রাখলেন শহীদ, আর নিকোবরের নাম দিলেন স্বরাজ। ভাবুন, কি গভীর দুটো শব্দ! এর মধ্যেই তো লুকিয়েছিল তার গোটা সংগ্রামের দর্শন। শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আসবে দেশের স্বরাজ। আর জানেন, তার সেই স্বপ্ন, সেই নামকরণ আজও হারিয়ে যায়নি। ঠিক ৭৫ বছর পর ২০১৮ সালে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে তার সেই স্মৃতিকে সম্মান জানাল। রস আইল্যান্ডের নাম বদলে রাখা হল নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ, আর নীল ও হ্যাভলক দ্বীপের নাম হল যথাক্রমে শহীদ দ্বীপ আর স্বরাজ দ্বীপ। ইতিহাস যেন সত্যি একটা বৃত্ত সম্পূর্ণ করল, তাই না? এটা ঠিক যে আজাদ হিন্দ ফৌজের সামরিক অভিযান হয়তো শেষ পর্যন্ত সফল হয়নি, কিন্তু তারা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তাজি কাঁপিয়ে দিয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। তাই প্রশ্নটা আজও আমাদের ভাবায়, গান্ধীজির অহিংস আন্দোলনের পাশাপাশি নেতাজির এই সশস্ত্র বিকল্প পথটা ভারতের স্বাধীনতাকে আসলে কতটা ত্বরান্বিত করেছিল? এর উত্তরটা হয়তো বিতর্কের, কিন্তু এর গুরুত্বটা অনস্বীকার্য।